হ্যালো বন্ধুরা, রাত 12টার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি আমাকে যেভাবে লিখে পাঠানো হয়েছে আমি হুবহু সেভাবে পড়ে শোনাচ্ছি। আজ বুধবার, প্রতি সপ্তাহের বুধবার আমি নিয়ম করে আপনার চ্যানেলে রাত 12টায় আপনার মুখে ভূতের ঘটনা শুনতে বসি। আমি জানি এই চ্যানেল থেকে প্রতিদিন নতুন নতুন ভূতের ভয়ঙ্কর সব ঘটনা বলা হয়, কিন্তু আমার সপ্তাহে বাকি দিনগুলোতে শোনার সময় হয় না। দিদি, এবার আপনাকে আমার পরিচয় দিই। আমি বাগেরহাটের ফকিরহাট থেকে অসীম বলছি। আমি আপনার চ্যানেলের একজন একনিষ্ঠ শ্রোতা। আপনার বলা ভূতের ঘটনাগুলো শুনে মাঝে মাঝে আমার ছোট্ট ভাইপো প্রদীপকে বলে শোনাই। তো একদিন এমন ঘটনা বলার সময় আমাদের বাড়ির পাশের রণজিৎ কাকা আসেন আমাদের বাড়িতে, এবং ঘটনা শুনতে শুনতে উনি বলে উঠলেন, শোন অসীম, তাহলে বলি তোকে। আমি যখন ঝালকাঠিতে থাকতাম তখন সেই কিশোরবেলায় ঘটে যাওয়া একটা ঘটনা বলি। সবাই বলে ভূত বলতে কিচ্ছু নেই, কিন্তু আমি জানি ভূত বলে সত্যিই কিছু আছে। আমি তখন কাকাকে খুব আগ্রহ নিয়ে বললাম, সত্যি বলছো কাকা? কাকা বললেন, হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তখনকার দিনে সত্যি ভূত ছিল, আমি নিজে দেখেছি, শোন তাহলে। তারপর কাকা যেভাবে আমার কাছে ঘটনাটি উপস্থাপন করলেন আমি সেভাবে লিখে পাঠিয়েছি। রণজিৎ কাকা বলতে শুরু করলেন, আর আমার ভাইপোকে বললেন, গল্প শুনতে হলে পান খাওয়াতে হবে দাদু ভাই। প্রদীপ ছুটে গিয়ে বৌদির কাছ থেকে কাকার জন্য পান নিয়ে এলো। তারপর কাকা বলছেন, ঝালকাঠিতে আমাদের বাড়ি ছিল। আমাদের বাড়ির ভিতর অনেক শরিক ছিল, বেশ বড় বাড়ি। বাড়ির পশ্চিম পাশে ছিল 12 বিঘার বাগান। সেখানে দিনের বেলাতেও সূর্যের আলো পৌঁছাতো না। ওই বাগানের ভিতর একটা পুকুর মতো ছিল, যেটা কিনা পূর্বপুরুষদের। যদিও ওই পুকুরে আমরা কেউ স্নান করতাম না, কারণ আমার ঠাকুর দাদার মুখে শুনেছি ওখানে নাকি ঘাড় মটকানো ভূত পেতনির বাস। তাই জলে কেউ নামতো না। ওই পুকুরে অনেকে নাকি রাতের বেলাতে জলের ঢেউ শুনতে পেত। লোক মুখে প্রচলিত আছে সেখানে নাকি সাগরের বান ডাকার মতন আওয়াজ শুনতে পেত। একদিন আমি এবং আমার বন্ধু রতন দিনের বেলাতে ওই বাগানে যাই ডাব পেড়ে খেতে। নারকেল গাছে উঠলো রতন, আমি নিচে দাঁড়ানো। রতন ডাব পাড়ছে, আমি নিচে থেকে কুড়িয়ে এক জায়গায় রাখছি। রতন গাছ থেকে নেমে এলে আমরা একসাথে ডাব খাবো বাগানে বসে। এমন সময় রতন এক কাঁধে ডাব কেটে নিচে ফেললো, আর ডাবগুলো নিচে পড়তেই ছড়িয়ে গেল। তার ভিতর 3টি ডাব পড়লো পুকুরে গিয়ে। রতন গাছ থেকে দেখতে পেয়ে চেঁচিয়ে বলল, রণজিৎ, তুই উপরের ডাবগুলো গুছিয়ে রাখ, আমি নিচে নেমে পুকুর থেকে ডাব তুলে দেব। আমি বললাম, তুই সাবধানে নামিস গাছ থেকে। রতন গাছ থেকে নেমে পুকুরের দিকে যেতেই আমি বললাম, রতন, তোর আর কষ্ট করে ডাব তুলতে হবে না, এখানে অনেকগুলো ডাব আছে, আমরা দুজনে খেয়ে পারবো না, আর বাড়িও নিয়ে যেতে পারবো না, কারণ আমরা চুরি করে ডাব পাড়তে আসছি। আমার কথা শেষ না হতেই রতন বলে উঠল, রণজিৎ, এদিকে আয়, দেখে যা পুকুরে কত বড় বড় মাছ। কেউ মাছগুলো জাল ফেলে ধরে না কেন, সবাই শুধু ফালতু ভয় পায়। আজ রাতে আমি আর তুই আসবো, মাছগুলো ধরতে হবে। আমি বললাম, আমি পারবো না, আমার বাড়ি থেকে রাতে আসতে দেবে না। রতন বলল, কেন আসতে দেবে না? তুই বাড়ি কিচ্ছু বলবি না, আমরা চুপি চুপি আসবো। যেমন কথা তেমন কাজ। সন্ধ্যার পর আমরা দুজনে একটু একটু করে বাগানের পুকুরটার দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় মনে হলো অন্ধকারে কি করে মাছ ধরবো, তাই দৌড়ে গিয়ে বাবার টর্চ লাইটটা নিয়ে আসলাম। পুকুর পাড়ে যেতে যেতে নানা রকম ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছি। বেশ ভয় পাচ্ছি মনে মনে, কিন্তু রতনের কাছে কিচ্ছু বলছি না। রতন পুকুর পাড়ে গিয়ে হঠাৎ করে ডাক দিল, রণজিৎ, তাড়াতাড়ি আয়, মাছগুলো ধরতে হবে। আমি তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটা শুরু করলাম। পুকুর পাড়ে গিয়ে টর্চ লাইট পুকুরের জলে মারতেই দেখি অনেক বড় বড় মাছ জলের উপর ভাসছে। ভীষণ খুশি হলাম মাছ দেখে। রতনকে বললাম, রতন, তাড়াতাড়ি জাল ফেল, দেখ কত মাছ।
রতন জাল ফেলতেই পুকুরের জল উথাল পাতাল করে উঠল। মনে হলো জাল ছিঁড়ে সব মাছ বেরিয়ে যাচ্ছে। খুব জোর করে জাল টেনে উঠানোর চেষ্টা করলো রতন। যখন সে একা পেরে উঠছে না, তখন আমিও তাকে সাহায্য করতে শুরু করি। কিন্তু জাল উপরে তুলতেই দেখি জালে কোনো মাছ নেই, কিছু পচা পাতা ছাড়া। এমন সময় বাতাস ছাড়তে শুরু করেছে। বাগানের বড় বড় গাছগুলো থেকে ডাল ভেঙে পড়বে মনে হচ্ছে। আমি আবার ভয় পেতে শুরু করি, কিন্তু রতন একটুও ভয় পায়নি। ও বলছে আজ মাছ ধরেই বাড়ি ফিরবো। আমি যতবার বলি রতন মাছ ধরতে হবে না, চল বাড়ি যাই, কিন্তু রতন আমার কোনো কথাই শুনতে চায় না। কারণ সে পুকুরের অনেক বড় বড় মাছ দেখেছে। সেই লোভে সে আর মাছ না ধরে আসবেই না। এমন সময় পুকুরের জালের উপর পড়লো একটা বড় ডাল ভেঙে। আমি আর রতন দুজনেই নেমে পড়লাম জাল ছাড়াতে। জলে নেমে দেখি জল অসম্ভব রকম গরম হয়ে আছে। মনে হচ্ছে জলে শরীরে ফোসকা পড়ে যাবে। তারপর রতন জলের নিচে ডুব দিল জাল ছাড়াতে। আর আচমকাই শুনতে পাচ্ছি কোনো নারী কণ্ঠের কান্নার শব্দ। একটু কান পেতে শুনে মনে হলো পাশের পাড়ার ললিতা কাকিমার গলার আওয়াজ। ওনার কান্নার শব্দ আমি চিনি, কারণ ওনার মেজো ছেলে যখন কাউকে কিছু না বলে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়, তখন থেকে কাকিমা এভাবেই কান্না করতেন আর খাওয়া নাওয়া ভুলে গিয়েছিলেন। এদিকে রতন জলের ভিতর কিসের সাথে যেন যুদ্ধ করছে। উপরের জল উথাল পাথাল করছে। আমি রতনকে ডাকতে থাকি আর পাড়ের দিকে উঠতে থাকি। তখন আচমকাই আমার হাত থেকে লাইটটা পড়ে যায়। আমি অন্ধকারে হাত আন্দাজে রতনকে খুঁজতে থাকি আর ভয় সবাইকে ডাকার চেষ্টা করি, কিন্তু কেউ আমার ডাক শুনতে পায় না। বিদ্যুৎ চমকানোর আলোতে দেখি ললিতা কাকিমা একটা লাল পেড়ে সাদা শাড়ি পরে পুকুরের দক্ষিণ দিকের গাছ গাছটার একটা চিকন ডালে বসে আছেন। আমি কাকিমাকে সাহায্যের জন্য ডাকি। কাকিমা, আমাদের রতন জলে ডুবে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, তুমি একটু খুঁজে দাও। কাকিমা এটা শুনে কেমন যেন অট্ট হাসি দিতে থাকে। তার হাসিতে ভয় আর ভয়। আমি কি করব বুঝে উঠতে পারছি না। রতনকেও খুঁজে পাই না। এদিকে জলের ভিতর মাছ খুব লাফালাফি করছে। এমন সময় আমার মনে পড়লো ললিতা কাকিমা কয়েকদিন আগে তার হারিয়ে যাওয়া ছেলের শোকে তিনি আত্মহত্যা করেন। এই কথা মনে পড়তেই আমি জ্ঞান হারিয়ে যাই। দুদিন পর নাকি আমার চেতনা ফেরে। আর তখন শুনতে পাই রতন আর বেঁচে নেই। ওই পুকুরের ভিতর কাদামাটির নিচেই মাথা গোজা ঘাড় ভাঙা অবস্থায় পাওয়া যায় রতনকে। আমার ভীষণ জ্বর আর মাথা ব্যথা অবস্থায় রতনদের বাড়ি যাই আস্তে আস্তে বাবার সাথে। গিয়ে দেখি রতনের মা প্রলাপ বকে যাচ্ছেন আর অঝরে কাঁদছেন, আর ওর বাবা অথর্ব হয়ে পড়ে আছেন। তারপর থেকে আমি ওই পুকুরে আর কোনো দিন যাইনি। পরে অবশ্য মা ঠাকুমা মিলে এক কালী সাধকের কাছ থেকে আমাকে ঝাড়ফুঁক করান, বাড়ি বন্ধ দেন মন্ত্র দ্বারা। কিন্তু বহু বছর ধরে রতনের ভয়াবহ মৃত্যু আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো। আমি সারাক্ষণ ভীত হয়ে জড়সড় হয়ে থাকতাম। নিজের বোধ বিবেচনা লোপ পেয়ে যাচ্ছিল। বাবা এসব দেখে আমাকে বাড়ি থেকে সরিয়ে দেন। আমার মানসিক পরিবর্তনের জন্য আমার পিসির বাড়িতে। এখানে এসে পিসির ছেলে মেয়েদের সাথে মিশে খেলাধুলা, গল্প, আড্ডা করে সময় কেটে যাচ্ছিল। এর মাঝে পিসমশাই আমাকে একটি সোনার দোকানে পাঠালেন সোনার গহনা তৈরি কাজ শিখতে। আর এভাবে আস্তে আস্তে আমি একটু একটু করে সুস্থ হয়ে উঠি। সব কথা রণজিৎ কাকার মুখে শুনে আমি আর আমার ভাইপো প্রদীপ ভয়ে কষ্টে হতবাক হয়ে গেলাম। মানুষের জীবনে ভয় এতটা ক্ষতি করে দিতে পারে? দিদি, এত ভয়ানক পরিণতির একটা সত্য ঘটনা আপনাকে না জানিয়ে থাকতে পারলাম না, তাই লিখে পাঠালাম। যদি এই গল্পটা রাত 12টার চ্যানেলে বলার মতন হয়ে থাকে, তবে আশা করব আপনি নিশ্চয়ই পড়ে শোনাবেন রাত 12টার চ্যানেলের কোনো এক এপিসোডে। ভাই অসীম, তোমার লেখা গল্পটি আমি নিজের মতন করে কয়েকবার পড়েছি। যখন পড়েছি আমি নিজেও ভয়ে হিম হয়ে গেছি। আসলে আগেরকার দিনে এমন ভয়ানক সত্য ঘটনা আমিও শুনেছি দাদু ঠাকুমার মুখে। তো তুমি আর তোমার ভাইপো আরো শুনবে ভূতের গল্প তোমার রণজিৎ কাকার মুখে। আর তার প্রতি খেয়াল রাখবে এবং গল্প লিখে পাঠাবে আমার কাছে। আমি কোনো এক এপিসোডে সেগুলো পড়ে শোনাবো
রাত 12টার চ্যানেলের সমস্ত শ্রোতা দর্শকের মাঝে। তো বন্ধুরা, রাত 12টার আজকের এপিসোডটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের এমন কোনো সত্যি ভয়ের ঘটনা থাকলে নিচে দেওয়া ডেসক্রিপশনে আমাদের ইমেল আইডিতে লিখে পাঠিয়ে দিন। আমরা আপনার পাঠানো লেখাগুলো রাত 12টার কোনো এক এপিসোডে পড়ে শোনাবো। আজ এ পর্যন্ত। আরো নতুন একটি এপিসোড আসা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন। শুভরাত্রি।